হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তো দেখা গেছে যে ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছিলে, আপলোড করেছিলে, তো অনেকেরই কিন্তু সেখানে এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। সেখানে কিন্তু এখনও ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। তো তাদের কি করতে হবে এবং এছাড়াও তোমাদের র্যাঙ্ক কার্ড কবে দেওয়া হবে এবং তোমাদের র্যাঙ্ক কার্ড কীভাবে করা হবে যাদের মাধ্যমিকের নম্বর সেম রয়েছে। অর্থাৎ দেখা গেছে ধরো যে অনেকের এরকম আছে যে মাধ্যমিকের নাম্বার সেম টু সেম, তো তাদের কিভাবে র্যাঙ্ক করা হবে বা কাদের নাম আগে আসবে কাদের নাম পরে আসবে, কিসের ভিত্তিতে করা হবে সেই র্যাঙ্ক কার্ডগুলো, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আইটিআই বিষয়ে সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ভেরিফিকেশন স্ট্যাটাসের ঘরে পেন্ডিং রয়েছে এখনও। ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু ভেরিফিকেশনটা এখনও কমপ্লিট হয়নি। অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু হয়তো কোনো কারণে কোনো ডকুমেন্টস মিসিং আপলোড করেছে, বা হয়তো তার মাধ্যমিকের মার্কশিটের যে অপশানের যে একটা ঘর ছিল সেই অপশানে হয়তো সে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপলোড করে দিয়েছে, বা আধার কার্ডের জায়গায় হয়তো মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপলোড করে দিয়েছে। এই কারণে কিন্তু তার ভেরিফিকেশন স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে, কমপ্লিট হয়নি। তো এই সমস্ত ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী আইটিআই কলেজে যোগাযোগ করে। এছাড়াও তারা কিন্তু কারিগরি ভবনে অর্থাৎ নিউ টাউন রাজারহাটে যে রয়েছে অফিসটা, সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারে এবং সেখানে গেলে কিন্তু তার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। অর্থাৎ তো অরিজিনাল ডকুমেন্টস সব নিয়ে যাবে এবং সেখানে গেলে কিন্তু সমাধান হয়ে যাবে। এবং সব থেকে বেস্ট হয় কারিগরি ভবনে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্যাটা সমাধান করে দেবে। আর যদি তোমার সামনাসামনি মানে বাড়ির কাছাকাছি কোনো আইটিআই কলেজ থাকে, সরকারি আইটিআই কলেজ বা পিপিপি আইটিআই কলেজ, তোমরা কিন্তু সেখানে গিয়েও সমস্যার কথা বলতে পারো। সেখানে গেলে তোমাদের কিন্তু এটা সমাধান করে দেবে খুব শীঘ্রই। তো মনে রাখবে যে র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেলে তোমার কিন্তু এরকম পেন্ডিং থাকলে তোমার কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। তোমার কিন্তু এই বছরের জন্য অ্যাডমিশন প্রক্রিয়া রিজেক্ট করা হবে, তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতেই পারবে না আর। তো বন্ধুরা, এবার তোমাদের বলবো যে যাদের এখানে কমপ্লিটে দেখাচ্ছে পেন্ডিংয়ের অপশানে ঘরে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। তোমরা কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রেখে দেবে। সেখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি রয়েছে, এটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। অনেকেই জানতে চেয়েছো যে ফর্ম ফিল আপ করার পরে একটি অপশান এরকম শো করছিল যে আর ইউ ইন্টারেস্টেড ইন 10+2 লেভেল ভোকেশনাল কোর্স আর ইউ ইন্টারেস্টেড ইন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো যারা ইয়েস করেছে তাদের কি কোনো ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, বা যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইয়েস করেছে তাদের কি কোনো ভর্তির ক্ষেত্রে সমস্যা হবে কি না। তো তোমাদের উদ্দেশ্যে বলবো এই অপশানগুলোর সাথে তোমাদের আইটিআই ভর্তির কোনো রকম সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ আলাদা। কারণ এই দুটোই হচ্ছে কিন্তু টেকনিক্যাল কোর্স। এটা হচ্ছে তোমাদের মনে রাখবে 10+2 মানে হচ্ছে 11-12 যে ভোকেশনাল কোর্স করানো হয় 2 বছরের, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সমতুল্য, সেটা তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা এই কারণে দেওয়া হয়েছে যারা এই বছর মাধ্যমিক পাস করেছে তাদের মধ্যে অনেকেই আছে মাধ্যমিকের নাম্বার কম পেয়েছে। তো তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের কিন্তু একটা কোর্স করানো হয়, ভোকেশনাল কোর্স। তারা কিন্তু এই কোর্সটি করে তারা ডিপ্লোমা কলেজে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারে। এছাড়াও আইটিআই কলেজে কিন্তু একটা ভর্তির ক্ষেত্রে একটা সুযোগ পায়। তো এই কারণে করা হয়েছে, এবং যারা এইচএস পাস করে নিয়েছে আগে তারাও এটা করতে পারে। তো মনে রাখবে যে এইখান থেকে করতে হবে এরকম কোনো কথা নেই। তোমরা কিন্তু তোমাদের বাড়ির সামনাসামনি কোনো স্কুল থাকলে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো যে সেই স্কুলে ভোকেশনাল কোর্স করানো হয় কি না। তো মনে রাখবে যে এখানে যে পোর্টালে যেই মানে ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোর নাম দিয়েছে, এখানে কিন্তু সমস্ত ট্রেনিং সেন্টারের নাম দেওয়া নেই। তোমরা মনে রাখবে এখান থেকে করতে হবে এরকম কোনো কথা নেই। তোমাদের বাড়ির কাছাকাছি স্কুলে গিয়েও তোমরা কিন্তু এই কোর্সটি করে নিতে পারো, সার্টিফিকেট কিন্তু একই দাম। দেখো বন্ধুরা, আরও একটা অপশান রয়েছে আর ইউ ইন্টারেস্টেড ইন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এখানে যারা ইয়েস করেছে তাদের কোনো সমস্যা নেই, বা যারা করনি তোমাদেরও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এটা 1 বছরের হয়ে থাকে। এটা বিভিন্ন কোম্পানিতে হোক বা বিভিন্ন অর্গানাইজেশনের হোক, সেখান থেকে কিন্তু এটা করানো হয়। তো এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এটাই হচ্ছে যে যারা আইটিআই করবে, আইটিআই করার পরেও কিন্তু তুমি এটা করতে পারো বিভিন্ন ধরনের কোম্পানিতে গিয়ে, যেমন ডিআরডিও, এমইএস, বিএসএফ, এখানেও কিন্তু এগুলো করানো হয়। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং রেলে করানো হয়, 507 আর্মি ওয়ার্কশপে করানো হয়, রাইফেল ফ্যাক্টরিতে করানো হয়। তুমি কিন্তু সেখানে গিয়ে করতে পারো।
এখনই করতে হবে এরকম কোনো কথা নেই। এবং তো মনে রাখবে যারা এখানে ইয়েস করেছো তোমাদের কিন্তু ফোন করে ডাকা হবে। যদি তুমি ইন্টারেস্ট থাকো তখন তুমি যদি বলো যে হ্যাঁ আমি করতে চাই, তবেই তুমি কিন্তু করতে পারবে। আর তুমি যদি ইন্টারেস্ট না থাকো সেই সময় তুমি করতে পারবে না, এটা কিন্তু বলা হয়েছে। যে অনেকে চিন্তা করছিল যে এখানে ইয়েস করেছি বলে আমার ভর্তির ক্ষেত্রে সমস্যা হবে কি না, তো তোমাদের উদ্দেশ্যে বলবো এটা ভর্তির ক্ষেত্রে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করছিল যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে দেওয়া হবে। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু মেরিট লিস্ট দেওয়া হবে, মনে রাখবে জুন মাসের 5 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে যে কোনো একদিন তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করে দেবে। তোমাদের যেদিনই মেরিট লিস্ট পাবলিশ করা হবে তোমরা কিন্তু সেদিন থেকেই কাউন্সেলিং করতে পারবে। এবং মনে রাখবে যে কাউন্সেলিং অর্থাৎ কলেজ চয়েস ফিলিং তোমাদের কিন্তু 7 দিন সময় দেওয়া হবে, তোমাদের কিন্তু এর মধ্যেই এই কাউন্সেলিং প্রক্রিয়াটি করতে হবে। তো মনে রাখবে যে তোমাদের কিন্তু দুটি অপশান থাকবে, নিচে দিকে দেখবে যখন তোমরা কলেজগুলো চয়েস করবে যে সেভ অপশান এবং থাকবে লক অপশান। তোমরা কিন্তু প্রথম দিকে কেউ লক করে দেবে না, তোমরা কিন্তু প্রথম দিকে তোমরা যে কটা কলেজ চয়েস করে রাখবে তোমরা কিন্তু সেভ করে নেবে। কারণ তুমি চাইলে পরবর্তী সময়ে তুমি কিন্তু কলেজ চেঞ্জ করতে পারো বা তুমি অন্য কোনো কলেজ আরও কিন্তু অ্যাড করতে পারো। আর তুমি যদি লক করে দাও তুমি কিন্তু আর কিছুই করতে পারবে না। তো বন্ধুরা, এবার অনেকে প্রশ্ন করছিল যে স্যার মেরিট লিস্ট কীভাবে করা হবে। তো যাদের মাধ্যমিকের নাম্বার সেম রয়েছে তো তাদের ক্ষেত্রে কীভাবে করা হবে বা কাদের নাম আগে আসবে কাদের নাম পরে আসবে। তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যে এটা কিন্তু 2023 সালের মেরিট লিস্ট একটা PDF ফাইল দেওয়া হয়েছিল ওয়েবসাইটে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এম গ্রুপে কিন্তু আবেদন করেছিল 1 লক্ষেরও বেশি কিন্তু আবেদন জমা পড়েছিল। তো তোমাদের এই মেরিট লিস্ট যখন দেবে তার আগে কিন্তু একটা PDF ফাইল দেওয়া হবে ওয়েবসাইটে এবং তোমরা কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েও তোমরা কিন্তু লগ ইন করে দেখতে পারো তোমাদের কোন ক্যাটাগরিতে বা তোমার জেনারেল র্যাঙ্ক কত হয়েছে, SC ST PH বা OBC A এবং B ক্যাটাগরি তোমাদের কত র্যাঙ্ক হয়েছে। তো এবার তোমাদের বলবো যে যাদের মাধ্যমিকের নাম্বার সেম রয়েছে, ধরো কেউ পেয়েছে 420 নাম্বার অর্থাৎ 60% নাম্বার, দেখা গেলো আরও একজন পেয়েছে সেও 420 নাম্বার, তো তারও কিন্তু 60% নাম্বার হয়ে গেল। তাহলে যখন র্যাঙ্ক কার্ড তৈরি হবে তো কার নাম আগে আসবে। তো এই জন্য তোমাদের বলবো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমরা দেখতে পারবে যে সেখানে কিন্তু অপশান ছিল যে তোমরা ম্যাথে কত পেয়েছো এবং তোমরা ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো। তো যাদের নাম্বার এরকম সেম চলে আসবে যে মাধ্যমিকের নাম্বার সেম রয়েছে তখন তোমাদের কিন্তু সেই ভৌতবিজ্ঞানের নাম্বার এবং অঙ্কের নাম্বার তোমরা কিন্তু দেখে যার যত বেশি নাম্বার থাকবে তার র্যাঙ্কটা কিন্তু আগে আসবে। কারণ দেখা গেছে যে যার 60% নাম্বার সে হয়তো বাংলাতে বেশি নাম্বার পেয়েছে বা হয়তো হয়তো ইংলিশে বেশি নাম্বার পেয়েছে, তো সমস্ত বিষয় সে মিলিয়ে কিন্তু পেয়েছে 420। কিন্তু যখন দেখবে যে নাম্বার দুটো সেম চলে এসছে তখন কিন্তু মাধ্যমিকের ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের নাম্বার দেখে কিন্তু র্যাঙ্ক কার্ড তৈরি করা হবে। তোমার মনে রাখবে তোমাদের কিন্তু প্রথম দিকেই মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং অঙ্কের নাম্বার কিন্তু দেখা হবে না, যখন নাম্বার সেম চলে আসবে তখনই কিন্তু ওই দুটো নাম্বার দেখা হবে। এটাই কিন্তু রুলস রয়েছে ITI র্যাঙ্কের ক্ষেত্রে। এবার তোমাদের বলবো যে মেরিট লিস্ট প্রকাশ করার পরে যখন কাউন্সেলিং হবে কিন্তু মনে রাখবে যে কাউন্সেলিংয়ের রেজাল্ট তোমাদের কিন্তু 4টে দেওয়া হবে। ফার্স্ট কাউন্সেলিং রেজাল্ট, সেকেন্ড কাউন্সেলিং রেজাল্ট, থার্ড কাউন্সেলিং রেজাল্ট এবং ফোর্থ কাউন্সেলিং রেজাল্ট। তো এরপরে যদি সিট থাকে সেটা কিন্তু স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে পূরণ করা হবে। তো মনে রাখবে তোমাদের কিন্তু এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কাউন্সেলিং ক্ষেত্রে তোমরা শুধুমাত্র কিন্তু অটো আপগ্রেডেশন করার অপশান পাবে। এরপরে তোমরা কিন্তু আর কোনো রকম অটো আপগ্রেডেশন করার অপশান পাবে না। অটো আপগ্রেডেশন অপশান এটাই হচ্ছে যে ধরো তুমি কলেজ চয়েস ফিলিং করার সময় তুমি 10খানা কলেজ চয়েস করেছিলে, তো তুমি প্রথম কাউন্সেলিংয়ে তুমি 3 নম্বর কলেজে চান্স পেয়ে গেছো। এবার তোমার উপরে কিন্তু রয়েছে 1 নম্বর কলেজ এবং 2 নম্বর কলেজ। এবার তোমার ইচ্ছা হয়েছে যে আমি এর উপরে যে কলেজ রয়েছে আমি সেখান থেকে যে কোনো একটি কলেজে ভর্তি হব, তখন তোমাকে অপশান দেওয়া হবে অটো আপগ্রেডেশন। তখন তুমি করলে তুমি দ্বিতীয় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সুযোগ পাবে ওপরের দিকে কলেজগুলোতে ভর্তি হওয়ার। যদি তোমার সেই র্যাঙ্কে চান্স পেয়ে যাও তখন তোমার কিন্তু এই 3 নম্বর কলেজটি বাদ হয়ে তোমার উপরের কলেজে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া হয়ে যাবে। আর যদি কেউ প্রথম কাউন্সেলিংয়ে বা দ্বিতীয় কাউন্সেলিংয়ে বা তৃতীয় কাউন্সেলিংয়ে প্রথম কলেজে পেয়ে যায় 1 নম্বর কলেজেই, তো সে কিন্তু অটো আপগ্রেডেশন করার অপশান পাবে না। যখনই তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তখন তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হবে যে কীভাবে কাউন্সেলিং করতে হবে বা কীভাবে কাউন্সেলিং করলে তুমি সরকারি কলেজে চান্স পাবে।
তো সমস্ত কিছু জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।